করতে পারবে। বলো দিকা, তুমি বলো। দাঁড়া। The revered poet Kazi Nazrul Islam. ভেরি গুড, ক্ল্যাপ করো জন্য। আচ্ছা, তোমরা কি জানো তিনি গান প্রচুর লিখেছেন, প্রায় ৩৫০০ প্রকাশিত এবং অপ্রকাশিত তিনি গান লিখেছেন, সুর দিয়েছেন, নিজে গেয়েছেন। কিন্তু তুমি কি জানো যে কবিতা তিনি লিখেছেন, একটা একটা কবিতা তার নামের সঙ্গে সংগতিপূর্ণ কবিতা, সেরকম জানো কি কবিতা? কে বলতে পারবে? একটা কবিতার নাম বলতে পারবে? বলো। বিদ্রোহী। তুমি বিদ্রোহী কবিতা বলতে পারবে? আচ্ছা, আমি একটু শোনাই। হ্যাঁ, বিদ্রোহী কবিতা, যার জন্য তিনি একটি কবিতা লিখলেই তার পরিচয় পাওয়া যেত, তাকে বলা হতো তিনি বিদ্রোহী কবি। আর কোনো কবিতা, অন্য কোনো কবিতা লেখার দরকার ছিল না। বলবীর চির উন্নত বংশী, শির ও নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি বলবীর। বড় মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলক 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 টেলিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটের রুদ্র ভগবান, জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী, বলবীর চির উন্নত বংশী। দেখ, এইরকম কবিতা যিনি লেখেন, তার জীবনটা কেমন ছিল, তার জীবনটা আমাদের জানতে হবে। এই জীবন, তার জীবনীটাকেই তোমাদের একটা কনভারসেশনের মাধ্যমে রেবেল পোয়েটের একটি স্টেজে তুলে ধরা হয়েছে। তিনি ছিলেন দুখু মিয়া নামে, পালা গান করে বেড়াতেন। অনেক ভাই বোনের ফ্যামিলির মধ্যে তিনি একজন সন্তান ছিলেন। বাবা যখন মারা যান, তিনি কাঁধে সংসারের দায়িত্বভার তুলে নেন। কিন্তু গরিব কি করবেন, সম্বল শুধু ছিল যে তিনি লিখতে পারতেন না, তাই তিনি গান লেখা শুরু করলেন এবং অভিনয় করতে পারতেন না। He was an actor, specifically actor, and he sings well, sang well. তো এক্স্যাক্টলি তিনি যখন পালা গান করে বেড়াতেন, যা অর্থ উপার্জিত হতো সেটা নিয়ে তিনি সংসার চালাতেন। নাও দেয়ার ইজ এ কনভারসেশন, আমরা জানি we shall overcome, we shall overcome, বলো we shall overcome someday, though deep in my heart I do believe that we shall overcome someday. Exactly, এই কবিতাটা তোমাদের দিয়ে শুরু হয়েছে, and let's sing an inspiring song together. প্রথমে তাই তোমাদের গাওয়া, এবং আমরা এবারে পরে ঢুকে যাচ্ছি প্রীতম এবং তার বাবা, তাদের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে রিগার্ডিং কাজী নজরুল ইসলাম, দ্য রেবেল পোয়েট। সেই কনভারসেশনটা আই এম গোইং ইনটু দিস চ্যাপ্টার। প্রীতম বলছে, ফাদার গেস হোয়াট হ্যাপেন্ড টুডে। ফাদার, বাবা, গেস 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 করো, মানে গেস মানে অনুমান করো তো। গেস মানে অনুমান করো, অনুমান করো তো যে হোয়াট হ্যাপেন্ড টুডে। হ্যাপেন্ড মিন্স কি ঘটেছে, হ্যাপেন্ড মানে ঘটা। হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছে এটা তুমি বলো তো। বাবা বলছে, ফাদার বলছে, হোয়াট ডিয়ার, কি ভাষা? প্রীতম বলছে, আওয়ার টিচার হ্যাজ আস্কড আস, আমাদের টিচার, শিক্ষক মশাই হ্যাজ আস্কড আস, আমাদেরকে জিজ্ঞেস করেছেন টু সিং এ প্যাট্রিয়টিক সং। হোয়াট ইজ মিন বাই প্যাট্রিয়টিক সং? দেশাত্মবোধক। ভেরি গুড। প্যাট্রিয়টিক সং মানে দেশাত্মবোধক গান। দেশাত্মবোধক গান, প্যাট্রিয়টিক সং। একটু আগে কারণে লোকগান গাইছিলাম আমরা, তো এটা একটা প্যাট্রিয়টিক সং, অর্থাৎ দেশের জন্য, দেশের ভালোর জন্য যে গান রচনা করা হয় তাকে দেশাত্মবোধক চেতনা জাগাবার জন্য, উন্মেষ করানোর জন্য। অন দ্য রিপাবলিক ডে, হোয়াট ইজ রিপাবলিক ডে? কোন দিনে রিপাবলিক ডে পালিত হয়? কোন দিন বলো, তুমি বলো। 26 জানুয়ারি। ভেরি গুড, ক্ল্যাপ করো। তো 26 জানুয়ারি রিপাবলিক ডে। সো রিপাবলিক ডে 26 জানুয়ারিতে আমাদের পালিত হয়, তাই তো? আমরা স্কুলেও পালন করি, তাই তো? এবং আমরা সেখানে বিভিন্ন ধরনের পারফরমেন্স তুলে ধরি।
তো রিপাবলিক ডেকে বলছে আমাদের একটা গান গাইবার জন্য বলা হয়েছে। ফাদার বলছে হুইচ সং আর ইউ গোইং টু সিং সন? আচ্ছা তুমি কোন গান গাইতে চলেছো? প্রীতম বলছে ম্যাডাম সাজেস্টেড, ম্যাডাম আমাদের বলেছেন দ্যাট উই শুড সিং, আমাদের গাওয়া উচিত তারা ওই লৌহ কপাট, তারা ওই লৌহ কপাট গানটা, যে গান দিয়ে আমরা তুমি শুরু করেছি, হ্যাঁ সেই গানটা গাইবার জন্য বলেছে। ফাদার বলছে তুমি নো হু হ্যাজ রিটেন দ্য সং প্রীতম? ডু ইউ নো, তুমি কি জানো হু হ্যাজ রিটেন দ্য সং? এই গানটা কে লিখেছেন? প্রীতম বলছে নো ফাদার। ফাদার বলছে হি ইজ আওয়ার গ্রেট পোয়েট, তিনি হচ্ছেন আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম, দ্য অথর অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী। একটু আগে আমি বিদ্রোহী রিসাইট করলাম। অথর অফ দ্য ফেমাস পোয়েম, হ্যাঁ সবচেয়ে বিখ্যাত কবিতা বিদ্রোহী। প্রীতম বলছে উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম? তুমি কি বলতে পারো বাবা আমাকে তার সম্পর্কে বেশি? কারণ আমি কিছু জানি না, আমি গান গাইবার জন্য সম্পর্কে যদি আমি তার সম্পর্কে কিছু না জানি তাহলে আমার মনের আবেগকে আমি প্রকাশ করতে পারবো না। ফাদার বলছে হি ওয়াজ বর্ন এট দ্য টাইম, মার্ক দ্যাট পয়েন্ট, হি ওয়াজ বর্ন এট এ টাইম when India was under the British rule। তিনি এমন একটা সময় জন্মেছিলেন যখন ইন্ডিয়া ছিল ব্রিটিশ শাসনাধীন। থ্রু হিজ রাইটিংস, তার লেখার মধ্য দিয়ে হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ, ভারতীয় যুবদের তিনি ইন্সপায়ার করেছিলেন। ইন্সপায়ার মানে উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা। ভেরি গুড, উদ্বুদ্ধ করা। তিনি উৎসাহিত করেছিলেন কাদের? দ্য ইউথ, ইন্ডিয়ান ইউথ, ভারতীয় যুবকদের, টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, টু বোল্ডলি ফাইট, সাহসিকতার সঙ্গে যুদ্ধ করতে, ফর ফ্রিডম। ফ্রিডম মিন্স স্বাধীনতা। ভেরি গুড, ফ্রিডম মিন্স স্বাধীনতা, স্বাধীনতার জন্য যুদ্ধ করতে। কারণ তখন কি ছিল? কার শাসনাধীন ছিল? ব্রিটিশ শাসনাধীন। When was he born, father? বাবা কখন তিনি জন্মেছিলেন? ফাদার বলছে he was born on 24th May 1899। হ্যাঁ 1899, 1899 সালে 24th মে তিনি জন্মেছিলেন in the village of চুরুলিয়া। নামটা মনে রাখো, চুরুলিয়া। যদি কখনো সম্ভব হয় আমরা ওদিকে বেড়াতে গেলে এডুকেশনাল ট্যুরে তোমরা যখন একটু বড় হবে তখন চুরুলিয়া গ্রামটা আমরা দেখাবো, আসানসোলের কাছে। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। আনডিভাইডেড তখন বাংলা ভাগ হয়নি, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ ভাগ হয়ে যায়নি, কারণ সেটা অনেক পরে হয়েছে। তখন তিনি জন্মেছেন, স্বাধীনতা তখন ভারত লাভ করেনি। বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার। অ্যাজ এ চাইল্ড তখন তিনি ছোট ছিলেন, তিনি ফোক থিয়েটার, ফোক মিন্স লোক পালাগান, ফোক থিয়েটার, লোক পালাগান। হ্যাঁ এতে তিনি কি হয়েছিলেন? অ্যাট্রাক্টেড হয়েছিলেন। লোক পালাগানে তিনি অ্যাট্রাক্টেড হয়েছিলেন এন্ড লেটার রোট মেনি ফোক প্লেস। এবং পরে তিনি প্রচুর ফোক প্লেস, ড্রামা লেখেন, নাটক লেখেন। তাদের মধ্যে নাটক হচ্ছে দাতা, কর্ণ, কবি কালিদাস ইত্যাদি। মার্ক দ্যাট পয়েন্ট। আমি বলছি আবারও, একটু আগে বলেছিলাম তার জীবনী নিয়ে। তিনি পালাগান করে যে পয়সা রোজগার হতো, টাকা রোজগার হতো, সেটা দিয়ে তিনি সংসার চালাতেন। এর মাসে সময় তার কাছে। এই 1908 নজরুল মেড দ্য রিভলিউশনারি। তোমরা জানো কখনো না কখনো কোনো না কোনো সময় কোনো না কোনো মানুষের, তোমাদের জীবনেও কোনো না কোনো শিক্ষক শিক্ষিকা একটা ইন্সপায়ারিং এর দরকার হয়, একটা ফ্ল্যাশিং এর দরকার হয়। তারপরে সেই বহু মানুষজন তাদের জীবনে শিক্ষকের প্রভাব। একজন ক্ষুদিরাম হতেন না যদি একজন না শিক্ষক থাকতেন, একজন নেতাজি সুভাষ হতেন না যদি না একজন শিক্ষক থাকতেন তার পেছনে। ঠিক তেমনি একজন নজরুল হতেন না যদি তার পেছনে রেভলিউশনারি মিন্স বিপ্লবী, রেভলিউশনারি মিন্স বিপ্লবী, যদি না তার পেছনে কে থাকতেন? একজন শিক্ষক থাকতেন। বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটক, who was his teacher, তিনি ছিলেন কে বললাম? নিবারণ চন্দ্র ঘটক, তিনি তার শিক্ষক ছিলেন। দ্য পোয়েট, এছাড়াও পোয়েট তার কবিতার যে লেখা, কোথা থেকে ইন্সপিরেশন পেয়েছেন? দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক was the headmaster of the school নজরুল joined next। পরে যখন নজরুল স্কুলে ভর্তি হন তখন তিনি একজন হেডমাস্টার মশাইয়ের দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন কবিতা লেখার জন্য, সেটা হচ্ছে
অদ্ভুত রঞ্জন বলছি। তাহলে এইভাবেই কোনো না কোনো টিচার তাকে ইন্সপায়ার করেন এবং তার থেকেই এইরকম মনীষীদের জন্ম হয়। আজকে এই পর্যন্তই পড়াবো, কিন্তু একটু বলে নিই এরপরে তার যে ঘটনা ঘটেছে, তিনি নিজের গর্জে উঠেছেন, পাস করেছেন, পাস করার পরে এত দারিদ্র তাকে চাকরিতে জয়েন করতে হয়। তিনি বেঙ্গল ব্যাটালিয়নে জয়েন করেন, হ্যাঁ, সৈনিক সেনা থেকে। এবং তারপরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তে যখন ভাগ হয়ে যায়, যখন সারা বিশ্ব হয়ে যায়, দুভাগে ভাগ হয়ে যায়, তখন এই বেঙ্গল ব্যাটালিয়নটা ভেঙে যায়। তখন এটা ইংরেজ শাসনাধীন ছিল, বেঙ্গল ব্যাটালিয়ন ভেঙে যায় এবং তাকে চাকরি হয়। তিনি আবার ফিরে আসেন কলকাতায় এবং তারপরে তার স্ট্রাগল শুরু হয়। তিনি ধূমকেতু নামে এক পত্রিকা তিনি চালাতেন এবং সেখানে বিপ্লবীদের উদ্বুদ্ধ করবার জন্য প্রচুর ধরনের লেখা রাইটিংস তিনি সেখানে ছাপাতেন এবং তাদের বিপ্লবীরা উদ্বুদ্ধ হতো। তারা তার গান গাইতেন, গান গেয়ে তারা স্বাধীনতাকে উদ্বুদ্ধ করতেন যুদ্ধে যুবক, এবং যুবকরা তাকে কি হতো উদ্বুদ্ধ স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ত। এই হেন লোককে একদিন ইংরেজদের পুলিশরা তাকে কি করে, ধরে অ্যারেস্ট করে এবং জেলে দিল। শুধু জেলেই থেমে থাকেননি, সেখানে তাকে কি করা হয়, তিনি সেখানে প্রায় 31 দিন, 1 মাসের বেশি অনশন করেন, ফাস্টিং করেন। ফাস্টিং মানে অনশন করা, হ্যাঁ, ফাস্টিং করেন এবং ইংরেজরা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। ছেড়ে দেওয়ার পরেও তারপরে কারাবরণ করেছেন। কারাগার থেকে বসে বসে তিনি বহু কবিতা লিখেছেন, বহু গান লিখেছেন। কারাগারে লোক পারছি কারাগার থেকে বসে লেখা, তোমরা আরো শুনবে, বড় হলে পড়বে। কামাল পাশা, হ্যাঁ, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর মুখ হাসে, মোর টক্ক বিয়ে ফুল আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। পড়বে কবিতা, যাতে করে মানুষটি কে সে তোমরা জানতে পারো। কিন্তু দুঃখের খবর যে এখানে একজন মানুষ, তিনি গানের পর গান লিখে গেছেন, সুর দিয়ে গেছেন প্রচুর, একজন মুসলিম কবি হয়েও তিনি ধর্মান্ধতার ঊর্ধ্বে ছিলেন, তিনি ধর্ম বিভাজনের ঊর্ধ্বে ছিলেন এবং তিনি প্রচুর সেবা সঙ্গীত লিখেছেন, হ্যাঁ, এমন ভালো ভালো সেবা সঙ্গীত লিখেছেন। তো সুতরাং তিনি এই ধর্ম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, এই ধর্মের যে এই মানুষ সবার সত্যি, এই ধর্মে তিনি বিশ্বাস। 41 বছর মাত্র বয়সে তিনি একদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছেন। তার শোকে তিনি আকাশবাণীতে বক্তব্য রাখতে গিয়ে তিনি তার স্ট্রোক হয়। স্ট্রোক হয়ে গিয়ে তিনি মুখ বা বধির হয়ে যান, কথা বলতে পারতেন না, শুধু ফেলফেল করে তাকিয়ে থাকতেন। এই অবস্থায় প্রায় 41 থেকে প্রায় 71 বছর বয়স পর্যন্ত তিনি কি করলেন, সেই অবস্থায় বেঁচেছিলেন। কিছু লিখতেও পারতেন না, শুধু খেতে এবং ফেলফেল করে থাকতেন। যদি 41 বছর বয়সে তিনি মুখ না হয়ে যেতেন, তাহলে আরো কত সৃষ্টি না থাকতো। 30 বছর তিনি বিছানায় ছিলেন এবং তারপর তিনি মারা যান। বাংলাদেশ তাকে জাতীয় কবি স্বীকৃতি দিয়েছে, আর আমরা দিয়েছি বিদ্রোহী কবি স্বীকৃতি। তিনি বেঁচে আছেন আমাদের মধ্যে, অসংখ্য অগণিত মানুষের মধ্যে। আজকে এই ক্লাস আমরা তাদের উদ্দেশ্যে